অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি রিয়াদ সেজান। শুরুতেই দেখে নিচ্ছি আজ যা থাকছে। শুধু পোশাক খাতের মতো সুযোগ সুবিধা নয়, রপ্তানি বাড়াতে প্রয়োজন খাত ভিত্তিক পরিকল্পনা। বাজেটে রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণের লক্ষ্য, বৈশ্বিক অস্থিরতায় ঋণ না পাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। বরাদ্দ বাড়লেও মোট বাজেটে কৃষির অংশ কমেছে, এ খাতে সরকারের গুরুত্ব নিয়ে প্রশ্ন খাত সংশ্লিষ্টদের। এছাড়া থাকছে ব্যবসা বাণিজ্যের আরো অন্যান্য খবর। পোশাক খাতের মতো সম্ভাবনাময় অন্যান্য খাতেও সরকারের সুযোগ সুবিধা বাড়ানোর ঘোষণায় নতুন করে আলোচনায় রপ্তানি খাত। সংশ্লিষ্টরা বলছেন, শুধু নীতিগত সুবিধাই নয়, রপ্তানি খাতের জন্য নিতে হবে কার্যকরী পরিকল্পনা। এ নিয়ে বাজেটে স্পষ্ট দিক নির্দেশনাও চান তারা। দেশের সামগ্রিক রপ্তানি আয়ের প্রায় ৮২ থেকে ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। সরকারের কর প্রণোদনা এমনকি নীতিগত নানা সহযোগিতার কারণে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে এই তৈরি পোশাক শিল্প। সম্প্রতি বাজেট নিয়ে এনবিআর এর এক অনুষ্ঠানে সম্ভাবনাময় অন্যান্য রপ্তানি খাতেও সরকারের সুযোগ সুবিধা বাড়ানোর কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, কেবল নীতিগত সুবিধা নয়, রপ্তানি বাড়াতে খাত ভিত্তিক পরিকল্পনা নেওয়া জরুরি। এই যেমন দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। কেবল আন্তর্জাতিক পরিবেশগত লাইসেন্স না থাকায় এ খাতে রপ্তানি বাড়ানো যাচ্ছে না। উদ্যোক্তারা বলছেন, রপ্তানি বাড়াতে নীতিগত সুবিধার পাশাপাশি দ্রুত আধুনিক পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে হবে। ইটিভির জন্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তাদেরও লোন দেওয়া উচিত। সবকিছু গেলে ক্লিন ওয়াটার বানায়, ওদেরও ওই ক্লিন ওয়াটার তারা মানে যাতে নদীতে ফেলে দিতে পারে, সো দ্যাট নোবডি ক্যান ব্লেম যে আমরা পানি দূষিত করছি। আবার পাট শিল্পের সংকটটাও ভিন্ন। নানা কারণে এখনো বন্ধ দেশের বড় পাটকলগুলো। বহুমুখী পাট পণ্য রপ্তানি বাজারের চাহিদা থাকলেও কেবল কাঁচা পাটের রপ্তানিতেই বেশি মনোযোগী উদ্যোক্তারা। মিলগুলো পাট শূন্য, অথচ আমরা কাঁচা পাট রপ্তানি করছি। এটা বাংলাদেশেই সম্ভব। মিলগুলোকে পাট শূন্য রেখে কাঁচা পাট রপ্তানি, এটা বিলাসিতা এবং আত্মঘাতী। অন্যদিকে এলডিসি উত্তরণের পর প্যাটেন্টজনিত কারণে বড় সংকটে পড়তে যাচ্ছে ঔষধ শিল্প। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় সুযোগ সুবিধার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ বাজারজাতকরণেও গুরুত্ব দিতে হবে সরকারকে। আমাদেরকে গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে সংযুক্ত হতে হবে। বাংলাদেশ যে এরকম পণ্য তৈরি করতে পারে, বিদেশে অনেকে এখন এটা জানেই না। কাজে প্রথমে হইতেছে এই কানেকশনটা তৈরি করতে হবে আমাদেরকে, যে গ্লোবাল সাপ্লাই চেইনের একটা পার্ট আমাদেরকে হতে হবে। সেটা আমরা করতে পারি না। সংশ্লিষ্টরা বলছেন, কোনো আশ্বাস কিংবা ঘোষণা নয়, সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ, যা আসতে হবে আগামী বাজেটেই। আশ্বাসের বাস্তবায়ন, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন, মূলত রপ্তানিকে নিয়ে যে সরকার যে বলছে পোশাক খাতের মতো প্রণোদনা, আমি সেই বিষয়টি নিয়ে দেখছিলাম। আমাদের সাথে এই বিষয়ে একটু আলোচনা করতে আজ রয়েছেন ঔষধ এবং কৃষি পণ্যের রপ্তানিকারক এগ্রো কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব KSM মোস্তাফিজুর রহমান। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আমরা একটি দেখলাম যে সরকার গত বেশ কিছুদিন ধরে বলছে রপ্তানিজাত পণ্যের ক্ষেত্রে সরকার পোশাক খাতের মতো প্রণোদনা দেবে, এবং এই ঘোষণাটা গতকালকেও বাণিজ্য মন্ত্রী বলেছে যে চামড়াজাত পণ্যের ক্ষেত্রে দিবে। কিন্তু আমরা তো শুধু পোশাকের মতো সুযোগ সুবিধাই না, এখানে আমরা এক একটা খাতে এক এক ধরনের প্রবলেম দেখছি। আমরা চামড়া খাতে দেখছি সিটিপি বা পরিবেশগত প্রবলেম, ওষুধ খাতে প্যাটার্নজনিত প্রবলেম। এই যে রপ্তানি খাতের নানামুখী সমস্যা, এটা কিভাবে আসলে সমাধান করা সম্ভব? দেখুন, রপ্তানি প্রথমত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে রপ্তানি খাতকে তারা ডাইভার্সিফাইড করবে এবং এটাতে গুরুত্ব দেবে, এটাকে আমি একজন ব্যবসায়ী বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধি হিসাবে বামার প্রেসিডেন্ট এবং ঔষধ শিল্প সমিতি এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন, আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এটাকে সাধুবাদ জানাই। কারণ হলো যে আমাদের দেশের যে আমদানির বিপরীতে যে রপ্তানি, $100 বিলিয়ন বিপরীতে আমাদের রপ্তানি হয় হলো $57 বিলিয়ন।
যার মধ্যে $48 বিলিয়ন হলো আপনার গার্মেন্টস, পোশাক শিল্প, তাহলে পুরো দেশটা এক পায়ের ভর দাঁড়িয়ে আছে। আপনি যদি এটাকে ডাইভার্সিফাইড না করেন এবং সেই ডাইভার্সিফিকেশনে আপনি যে প্রশ্ন করেছেন এক এক খাতের এক এক সমস্যা, সেটাকে চিহ্নিত করে যেটা রেগুলেটরি ব্যারিয়ার থাক অথবা ট্যাক্সের ব্যারিয়ার থাক, এগুলোকে অ্যাড্রেস করে এই সমস্ত খাতকে সচল করে দিতে হবে। না হলে হবে কি, আপনি ধরুন একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে লোনের কারণে, ঋণের ভারে জর্জরিত হতে পারে, আবার ঋণ দিয়েই একটা দেশ ওপরে উঠে যেতে পারে। আমরা আমাদের জিডিপির যে পরিমাণ ঋণ আমরা নিয়েছি এখন পর্যন্ত, সেটা খুবই উচ্চ ঋণ নয়, আবার কমও নয়। তো এই লোন নেওয়ার পরে যদি আপনার এটা উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী অর্থনৈতিক ব্যবস্থায় না যেতে পারি, তাহলে তো আপনার অর্থের কিন্তু রপ্তানিমুখী ব্যবস্থা তো সরকার যেতে চাচ্ছে। আপনি যে সংকটের কথা বলছেন, সরকারও সেটা বোঝে এবং বোঝে বলেই সরকার বলছে এখন আর পোশাক খাত নয়, আমরা অন্য খাতকে তৈরি করব এবং এই জন্য আমরা পোশাক খাতে যা যা সুযোগ সুবিধা দিয়েছি তাই দেব। এখন কি এটা দিলেই হবে? মানে না, এটা দিলে হবে না। আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমরা কোনটাকে প্রথম দেব। সেটা হলো যে দেশের যে কাঁচামালকে ব্যবহার করে যে শিল্প তৈরি করা যায় এবং সেই শিল্পের উৎপাদিত পণ্য যদি আমরা রপ্তানিতে নিতে পারি, সেটা সাস্টেনেবল হয়, সেটা টেকসই হয়, নিরাপদ হয় এবং লাভজনক হয়। তো সেটা আমাদের কোনটা? সেটা অবশ্যই চামড়া শিল্প, অবশ্যই চা শিল্প, অথবা কৃষি প্রক্রিয়াজাতকরণ ইন্ডাস্ট্রি। এগুলো হলো আপনার অগ্রাধিকার খাত। আমাদের দেশে আভ্যন্তরীণ সম্পদে যেটা আছে সেটা আমাদের হিউম্যান ক্যাপিটাল আছে, কৃষি আছে এবং আমাদের কিছু প্রাকৃতিক সম্পদ আছে, গ্যাস আহরণ করা, তেল আহরণ করা, যেগুলো ইতিমধ্যেই আমাদের আইডেন্টিফাই হয়েছে। আমরা যদি এই সমস্ত জায়গায় বিনিয়োগকে এনে স্থানীয় কাঁচামাল দ্বারা শিল্প পরিণত করতে পারি, সেক্ষেত্রে আপনারা বা ব্যবসায়ীরা বলছেন বাজেটে একটা স্পষ্ট দিক নির্দেশনা থাকতে হবে। সেটি আসলে কি প্রত্যাশা করছেন? সেটা ধরুন, যদি আমরা কৃষি ক্ষেত্রে, যেমন আমি কৃষি এবং ঔষধ শিল্পকে আপনি যেভাবে বলছেন, ঔষধের ক্ষেত্রে আমাদের যে কাঁচামালের সক্ষমতা আমাদের নাই, এটাকে যদি আমরা স্বয়ংসম্পন্ন করে দিতে পারি, তাহলে আমাদের প্রতিযোগিতামূলক যে সমস্ত দেশের সঙ্গে আমরা প্রতিযোগিতা করে আন্তর্জাতিক বাজারে আমরা যে একটা অ্যাডভান্টেজ নিতে পারবো, সেটাকে আমরা উত্তোলন করতে পারবো। যেমন আমাদের কাঁচামাল আনতে হয় ভারত থেকে এবং চায়না থেকে, আমরা যদি সেই কাঁচামাল এখানে উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমার প্রতিযোগিতামূলক প্রাইস অ্যাডভান্টেজটা আমরা পেলাম। তাহলে আমরা পৃথিবীর 160-161টা দেশে ঔষধ পণ্য রপ্তানি হয়। অর্থাৎ আপনি বলছেন যে দেশীয় শিল্প যেন গড়ে ওঠে, সেই ব্যাপারে সরকারের যথেষ্টভাবে গুরুত্ব দেবে। আমরা যতটুকু জানি সরকার এটা নিয়ে ভাবছে। একটা বিরতি নিচ্ছি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। 2026-27 অর্থ বছরে বাজেটে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,11,000 কোটি টাকা, যা চলতি বাজেটের প্রায় 91% বেশি। চলমান বৈশ্বিক অর্থনীতি অস্থিরতা ও উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় কমে যাওয়ায় এই বিপুল ঋণ পাওয়া যাবে কিনা তা নিয়েই সংশয় বিশেষজ্ঞরা। চলতি অর্থ বছর শেষ হতে বাকি আর মাত্র 2 দিন। এর মধ্যেই চূড়ান্ত 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে বড় পরিবর্তন আসছে সরকারের ঋণ কৌশলে। ব্যাংক খাতের উপর চাপ কমাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কমাচ্ছে সরকার। তবে সেই ঘাটতি মেটাতে বিদেশি ঋণের উপর নির্ভরতা বাড়ানো হচ্ছে, রেকর্ড 91%। চলতি সংশোধিত বাজেটে যেখানে লক্ষ্যমাত্রা ছিল 58,000 কোটি টাকা, সেখানে আগামী অর্থ বছরে তা প্রাক্কলন করা হয়েছে 1,11,000 কোটি টাকা। প্রবণতা এবং প্রয়োজনীয়তা দুইটাই অর্থনীতিতে এটা উদ্ভব হয়েছে। এটার একটা বড় কারণ হলো যে আমাদের যথেষ্ট মাত্রায় আমরা অভ্যন্তরীণ যে আমাদের রাজস্ব আহরণ, সেটা আমরা করতে পারছি না। সুতরাং আমার ব্যয় আছে, আমার আয় আছে এবং মাঝখানেরটা আমার ঘাটতি, যেটা সেই ঘাটতি অর্থায়ন করতে হচ্ছে, হয় অভ্যন্তরীণ ঋণ নিয়ে অথবা বৈদেশিক ঋণ নিয়ে। এই যে ঋণ ঝুঁকিটা, এই ঝুঁকিটা কিন্তু বিগত সময়ে এটা ক্রমান্বয়ে আমাদের বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, উচ্চ জ্বালানি মূল্যের কারণে উন্নত দেশগুলো নিজেরা
ফিসকাল চাপে আছে। এছাড়া অধিকাংশ উন্নয়নশীল দেশ বাজেট ঘাটতি মেটাতে বিপুল বৈদেশিক ঋণের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় 1 লাখ কোটি টাকার বেশি বিদেশি ঋণ পাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। যেখানে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য রয়েছে সেখানেই কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোর টাকা বের করা একটু কঠিন হয়ে যাচ্ছে। অবশ্যই এতগুলো টাকা বের করা পাওয়া খুবই চ্যালেঞ্জিং হবে। অ্যাডভান্স ইকোনমিকলি তাদের ধার অনেক বেশি, তাদের ইন্টারেস্ট পেমেন্টস অনেক বেশি, তাদের ফিসক্যাল স্পেস খুব কম। তো তাদের পক্ষে বড় আকারে এখন সাহায্য করা মুশকিল হবে। যেটা করতে পারে IMF-এর বড় ওয়ার চেস্ট আছে, ওদের অনেক অর্থ আছে, কিন্তু ওদের উপরে অনেক চাপ থাকে। সারা পৃথিবী থেকে লোকজন ওই ব্যালেন্স অফ পেমেন্ট সাহায্য ওরা চাবে IMF-এর কাছ থেকে। সুতরাং এই মুহূর্তে আমার কাছে এটা খুব বাস্তবসম্মত মনে হয় না। তথ্য বলছে অর্থ বছরের প্রথম 10 মাসে উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় গত বছর $93 কোটি কমেছে। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। জি, আমরা দেখছিলাম যে যেখানে বৈশ্বিক একটা বড় অস্থিরতা চলছে সেখানে এত ঋণ, বিশেষ করে রেকর্ড পরিমাণ ঋণ গেল বছরের তুলনায় প্রায় 92% নাকি সেই বৈদেশিক ঋণের পরিমাণ বাড়িয়েছে। এখানে সরকার বলছে যে দেশীয় ব্যাংকগুলোকে যেন চাপ দেওয়া কম হয় বা প্রেশার কম পড়ে, সেক্ষেত্রে তারা বৈদেশিক ঋণ এবার বেশি নেবে। আদৌ পাওয়া সম্ভব? না, ঋণ তো আমাদের দেশের যে রেটিং, আপনার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদের যে অর্থনীতির আকৃতি যে 50 লক্ষ কোটি টাকা, তার সাথে আমাদের যে প্রায় 120-25 বিলিয়ন ডলারের যে ঋণ আছে, এটা কিন্তু আপনার জিডিপির সাথে রেশিও অনুযায়ী এটা কিন্তু অনেক অ্যালার্মিং নয়। কিন্তু ঋণ পাবেন কি পাবেন না সেটা একটা ভিন্ন প্রশ্ন। আপনি যে ঋণগুলো নিয়েছেন এ পর্যন্ত, সেই ঋণ নিয়ে যদি উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী অর্থনৈতিক ব্যবস্থায় যেতে না পারেন, আপনার যদি ফরেন কারেন্সি আর্নিংসটা অলওয়েজ যদি শর্ট থাকে, তাহলে তো আপনি ক্রমশ আপনি ঋণের ভারে জর্জরিত হয়ে যাচ্ছেন। আপনার যে ঋণ আমরা নিয়েছি, এই ঋণকে আমাদের লোকাল রিসোর্সকে কাজে লাগিয়ে লোকাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে হবে। সেটা হলো স্থানীয় কাঁচামাল দ্বারা যে শিল্প হতে পারে। একটা অর্থনীতির মূল শক্তিটা কি? আপনার লোকাল স্থানীয় সম্পদকে শনাক্ত করে সেই কাঁচামাল দ্বারা যখন শিল্প কলকারখানা হবে এবং সেই শিল্প কলকারখানার উৎপাদিত পণ্য যদি আমি বিদেশে, আমরা তো শুধু শিল্প না, আমরা দেখছি যে প্রতিবেদনে দেখছিলাম একটা বড় ঘাটতি আমাদের মেটাতে হচ্ছে, প্রণোদনা দিতে হচ্ছে, সরকার সামাজিক কর্মসূচির বিভিন্ন জায়গায় আমার ফান্ড দিতে হচ্ছে। তো এই যে এই ঋণটা, যে ঘাটতির যে ঋণটা, আমরা সেটা আসলে এইসব কাজেই সবচেয়ে বড় অংশটুকু ব্যয় করে থাকি, তাহলে সেটা তো আমাদের রিটার্ন দিচ্ছে না। সেটা রিটার্ন দেওয়ার জন্য আপনি তো কিছু খাতকে, আপনাকে রেভলিউশনারি চেঞ্জ আনতে গেলে আপনাকে প্রথমে দেখতে হবে যে আমার কোন কোন খাতে আমার ব্যয়টা হচ্ছে। আমি যে $100 বিলিয়ন যে আমরা আমদানি করি, এর মধ্যে অপ্রয়োজনীয় যেটাকে আমার এই মুহূর্তে প্রয়োজন নাই, সেটাকে আমি থামিয়ে দিয়েও কিন্তু আমার ব্যয় কমাতে পারি। আর পাশাপাশি আমার যে সমস্ত সেক্টরে আমার সক্ষমতা তৈরি হয়েছে, আমরা তো পোশাক শিল্পের বাইরে আমাদের রপ্তানি কোথায়? মাত্র তো আপনার $8-10 বিলিয়ন। তাহলে আমরা রপ্তানি যদি বাড়াতে না পারি, তাহলে কিন্তু আপনার এই ঋণ শোধ করার মতো সক্ষমতা হবে না। রাষ্ট্রের কাজই হলো রাষ্ট্রের সম্পদ বৃদ্ধি করা। সম্পদ বৃদ্ধি করার প্রধান কাজই হলো আপনার বিনিয়োগ নিয়ে এসে এখানে উৎপাদন বৃদ্ধি করা, উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী। যে বিষয়টাই হলো আপনার এই লোন ভারটাকে, ঋণের ভারটাকে কমিয়ে দেবে। জি, আমি এখনো মনে করি যে আমাদের যে ঋণ প্রবাহ, যেটা ঋণের যে রেশিও, সেটা পৃথিবীর বহু দেশের চেয়ে আমাদের ঋণের এই রেশিওটা আমরা তুলনামূলকভাবে ভালো পর্যায়ে আছি। কিন্তু এটা পরিশোধ করতে গেলে হিউম্যান ক্যাপিটাল আপনি রপ্তানি করেন। অবশ্যই আপনি বলছেন যে মূলত আসলে এই শুধু ব্যবসায় এই ঋণের বড় অংশটুকু আসলে যদি আমরা উৎপাদনশীল খাতে ব্যবহার করতে পারি, তাহলেই সরকার আর্নিং করতে পারবে এবং সেবা খাতেও যেতে পারে। যেমন আমার হিউম্যান ক্যাপিটাল $1 ট্রিলিয়ন পৃথিবীব্যাপী শ্রমবাজার, সেই শ্রমবাজারে আমাদের যে $1 বিলিয়ন আমাদের যে শ্রমিক ভাইয়েরা বিদেশ থেকে টাকা দিচ্ছে, আপনি ওয়ার্ল্ড ব্যাংকে $3 বিলিয়ন জন্য আমরা কতবার ধর্ণা দিচ্ছি, অথচ আমার হিউম্যান রিসোর্স যে ক্যাপিটাল আছে সেটাকে আমি রপ্তানি করে কিন্তু এটাকে অগ্রাধিকার খাত হিসেবে এটা আমরা চিহ্নিত করতে পারি। ইন্ডাস্ট্রির বাহিরেও আপনার সেবা খাতের মধ্যে যেমন পর্যটন শিল্প, যেখানে আপনার ভারী ইন্ডাস্ট্রি দরকার নেই, আপনার রাস্তাঘাট হয়ে গেছে, শুধু নিরাপত্তা দেন, অবকাঠামো তৈরি করেন। আপনার ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে আপনার আজকে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালো কীভাবে?
দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে নিয়ে। আমাদের দেশের সম্ভাবনাময় খাতের মধ্যে যদি 1 নম্বর ধরেন যেটা আগামী 10 বছরে আমাদেরকে বেশি রেভিনিউ দিতে পারে, সেটা হলো ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আরেকটা হলো আমাদের হিউম্যান রিসোর্স ক্যাপিটালকে স্কিল করে আমরা এটা যদি রপ্তানিতে যেতে পারি, সেটা আমাদের আরেকটা সম্ভাবনা। নিশ্চয়ই সরকার বোধহয় এই বিষয়টি ভাববে। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আবার একটি বিরতি নেই, ধন্যবাদ। নিয়ে আমরা কৃষি খাতের বাজেট নিয়ে একটু আলোচনা করব। 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটে কৃষি খাতের বরাদ্দের টাকার পরিমাণ কিছুটা বাড়লেও মোট বাজেটের অংশ কমেছে। দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি ও লাখো মানুষের কর্মসংস্থানের প্রধান ভিত্তি কৃষি হওয়ায় এই খাতের প্রকৃত গুরুত্ব নিয়ে বিনিয়োগের নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে আগামী বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ধরা হচ্ছে প্রায় 28,776 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় কিছুটা বেশি হলেও মোট বাজেটে কৃষি খাতের অংশ কমে দাঁড়াচ্ছে প্রায় 3.07%। আগের অর্থ বছরে এই হার ছিল 3.4%। বাজেটে কৃষি খাতের অংশ কমে যাওয়ায় ভবিষ্যতে খাদ্য সংকটের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। কৃষি উৎপাদন কাঙ্ক্ষিত হারে না বাড়লেও খাদ্য আমদানির ওপর নির্ভরশীলতা আরও বাড়বে বলেও সতর্ক করেছেন তারা। এদিকে কৃষকদের জন্য প্রণোদনা হিসেবে সার ও বীজে ভর্তুকি অব্যাহত রয়েছে এবং একই সাথে কৃষি কার্ড এবং কৃষিভিত্তিক সহায়তা কর্মসূচি চালুর কথা বলা হচ্ছে আগামী বাজেটে। আগামী বাজেটে সরকার কি ধরনের গুরুত্ব দিচ্ছেন, বিশেষ করে কৃষি খাতে? আপনি কৃষি সংশ্লিষ্ট মানুষ, কি বলবেন? সরকার যেভাবে পরিকল্পনা করছে সেটি কেমন দেখছেন? আমি এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের কৃষিতে যে পরিবর্তন আনা এই মুহূর্তে প্রয়োজন, সেটা এই বাজেটে সেইভাবে নাই। যেটা হওয়া দরকার সেটা হলো আপনার কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন করতে গেলে তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য পেতে হবে। সেই মূল্যটা তিনি পাচ্ছে না, একবার পাচ্ছে একবার পাচ্ছে না। তার মানে হলো যে তার মধ্যস্বত্বভোগীর কাছে সে জিম্মি হয়ে আছে। আপনি এর বিকল্প বাজার তৈরি করে দিতে পারেন নাই। সেটা হলো কি, যে কৃষিভিত্তিক শিল্পায়ন, এটার একটা জোয়ার সৃষ্টি করা দরকার, যাতে কৃষক তার উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগী ছাড়াও সেই শিল্পের কাঁচামাল হিসেবে যেগুলো ব্যবহার হতে পারে সেই কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে ব্যবস্থা করে দেওয়া এবং সেটাকে এমনভাবে আকর্ষণীয় করে দেওয়া যাতে বিনিয়োগকারীর তার ফার্স্ট চয়েসটাই হয় এগ্রিকালচার সেক্টরে। তাকে বিনিয়োগ করলে এই বিনিয়োগটা অধিক নিরাপদ, লাভজনক এবং টেকসই। সেটা যখন সরকার কোন এলাকায় বিনিয়োগ করবে, কোন সেক্টরে বিনিয়োগ করবে, সরকার এটাকে অ্যাট্রাকটিভ করে দেবে, ট্যাক্স হ্যাভেন হিসেবে ডিক্লেয়ার করবে। এই জেলায় তোমরা যদি কৃষিভিত্তিক এই ধরনের শিল্প করো, প্রক্রিয়াজাতকরণ, তাহলে তোমাকে ট্যাক্স হ্যাভেন হিসেবে ডিক্লেয়ার করা হবে। এই সময় পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এটা নিয়ে যাওয়ার জন্য যে ধরনের নিরাপদ খাদ্য তৈরি করার যে প্রক্রিয়া, আপনি রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করতেছেন আমদানি কিন্তু করে। সরকার তো এই বছর কৃষক কার্ডের প্রচলন করছেন এবং একই সাথে বলা হচ্ছে কৃষকদের জন্য আরো অন্যান্য কর্মসূচিও নিয়ে আসছেন, যেটি আসলে রাজনৈতিক এক ধরনের প্রতিশ্রুতি ছিল। সেটি তো আসলে পজিটিভ, সেটা ভালো উদ্যোগ। আপনি এই কৃষকের হাতে যদি অর্থ দিয়ে আপনি যদি লোকাল ইন্ডাস্ট্রি, যে রাসায়নিক সার এখানে উৎপাদন করা সম্ভব, সেটা আপনি উৎপাদন না করে যদি আমদানি করে নিয়ে এসে ভর্তুকি দিয়ে দেন আমদানিকারকের মাধ্যমে, তাহলে এটা তো অন্য দেশের শিল্পের আপনি যোগান দিচ্ছেন। আপনি এখানে যেমন টিএসপি ফার্টিলাইজার এখানে বানানো সম্ভব, ইউরিয়া ফার্টিলাইজার আমরা বাসাবাড়িতে যে গ্যাস দিচ্ছি, গ্যাসের পরিবর্তে আমরা ওখানে টারবাইন থেকে বিদ্যুৎ আনতে পারি, আমরা সোলার থেকে আনতে পারি। এই গ্যাস দ্বারা আমি এখানে ইউরিয়া ফার্টিলাইজার তৈরি করব, পরে আমি তো রপ্তানি করার কথা আমার ফার্টিলাইজার। আমার তো আপনি যখনই ভর্তুকি দেবেন ইন্ডাস্ট্রিতে, তার মানে আপনার বিদেশি এবং দেশি বিনিয়োগকারীকে আপনি এখানে বাধা দিচ্ছেন, আসতে দিচ্ছেন না। সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো সারে সবসময় ভর্তুকি দিয়ে আসছি না। ভর্তুকি আপনি কৃষক, আমি ভর্তুকির বিরুদ্ধে না। আপনি কৃষকের স্মার্ট কার্ডে তার কাছে টাকা পৌঁছায় দেন যাতে তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়।
কিন্তু আপনি এখানে লোকাল ইন্ডাস্ট্রি না করে অন্য দেশের সার আমদানি করে নিয়ে এসে ভর্তুকি দিলে আপনি তো বিনিয়োগকারী এখানে আসবে না। সরকারের সাথে লাভ লসের হিসাব করার জন্য আমি যাব না, কেউ যাবে না, যাচ্ছে না এবং যায়নি। 54 বছরে আপনি কি কোনো ডাইরেক্ট ফরেন ইনভেস্টর আনতে পারছেন ফার্টিলাইজার ক্ষেত্রে? অথচ আমাদের তো 60 লক্ষ মেট্রিক টন 70 লক্ষ মেট্রিক টন ফার্টিলাইজার বছরে লাগে। এত বড় সেক্টর, সরকার এটা দখল করে না রেখে এটা নীতিমালা তৈরি করে বেসরকারি খাতকে এটা দিয়ে দেওয়া উচিত। আপনি টিএসপি কমপ্লেক্স করেছেন, আপনি সুদূর কোথার থেকে আপনি টিএসপির র ম্যাটেরিয়ালস নিয়ে আসেন, রক ফসফেট নিয়ে এসে ফসফরিক অ্যাসিড বানান, এগুলো তো আরও অন্য অন্য দেশে আসে। আমরা এমন একটা স্পেসিফিকেশন করে রেখেছি যে স্পেসিফিকেশনের সুনির্দিষ্ট একটা দেশ থেকে আপনি কিনতে বাধ্য হচ্ছেন বা কিনছেন। এই সিন্ডিকেট ভাঙতে হবে, এগুলো দেখার মতো লোক। কিন্তু আমরা এবারও দেখছি সরকার কেমিক্যাল যে কীটনাশক আমদানিতে সরকার হচ্ছে গিয়ে ছাড় দিচ্ছে। কীটনাশক আমদানিতে আপনার যেটা আমরা বামা থেকে আমরা বহু দেন দরবার করে রিকোয়েস্ট করে এনবিআর এর সাথে মিটিং করে কৃষি মন্ত্রণালয় মিটিং করে এবার আমাদের ভ্যাট প্রত্যাহার করেছে। এটা প্রকাশিত হলে আমরা দেখতে পাবো যে এটা কি হয়েছে। ভ্যাট ছাড়াও কাঁচামালের উপরে আপনি যদি 15% মাইনাস করে তারপরেও 43% আপনার এখানে কাঁচামালের উপর আপনার আমরাও মনে করি সরকার দেশকে আগে স্বয়ংসম্পন্ন করবে, সেই ব্যাপারেই সরকার মনোযোগ দেবে। এবং কৃষি ক্ষেত্রে আপনি বলছেন যে কৃষকদের জন্য ভর্তুকি নয় বরং তাদেরকে আর্থিক সহায়তা যেটা দিচ্ছে সেটি বাড়ানোর কথা বলছিলেন। হ্যাঁ, বাড়াতে হবে। আর এগুলো যেখানে উৎপাদন করার সম্ভব, কীটনাশক আপনি কেন আমদানি করবেন? জি, আমরা যেহেতু ফার্মাসিউটিক্যাল। অনেক ধন্যবাদ, আপনার বিষয়টি একেবারে ক্লিয়ার এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক শ্রোতাকে ধন্যবাদ যারা আমার কথা মন দিয়ে শুনলেন। জি দর্শক, এই ছিল বাণিজ্য সংলাপে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। বাণিজ্যের নানা খবর জানতে চোখ রাখুন চ্যানেল 1 এর পর্দায়, যুক্ত থাকুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।